স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। চুক্তি পর্যালোচনা করে দেশবিরোধী হলে কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেয়া হয়েছে। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একটি রিটের ওপর প্রাথমিক শুনানি করে এই আদেশ দেয়। বছর দুয়েক আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে নিষেধাজ্ঞা করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় ভারতের পার্লামেন্টেও। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি করে। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে, সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও। ভারতের সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5 টাকা 5 পয়সা করে। বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা, আর বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে প্রতি ইউনিট কেনে 14 টাকায়। একই বিদ্যুৎ নেপাল থেকে কিনতে খরচ পড়ে 8 টাকা। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করবার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেয়। একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জাতীয় স্বার্থে এই চুক্তিকে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়েও একটি রুল জারি করে আদালত। আমরা যারা দেশের স্বার্থে এই রিট পিটিশনটা দায়ের করেছি, অন্যায্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। এবং আদালত এও বলেছেন, আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি 1 মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি করেন রিটকারী আইনজীবী। যে শেয়ার বাজারের প্রাইস ম্যানিপুলেশনের ক্ষেত্রে আদানি গ্রুপের একটা ভূমিকা ইতিমধ্যেই মিডিয়া এসছে, এবং ইন্ডিয়ার অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে আদানি গ্রুপ বিদ্যুৎ যখন সাপ্লাই করে, সেইখানে আপনার কয়লার মূল্য নির্ধারণে আদানি গ্রুপের বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে। যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার পরামর্শ দেয় হাইকোর্ট। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বেশি কাটাছেঁড়া না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা এবং জনগণের ভালোর জন্য নির্বাচন চায় বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার কারো রাজনৈতিক অভিজ্ঞতা নেই এমন মন্তব্য করেন তিনি। তবে সবার আগে প্রাধান্য দেয়া উচিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে। আর দ্রুত নির্বাচন না হলে সমস্যা আরও বাড়বে। আর এর সুযোগ নিচ্ছে স্বৈরাচার সরকারের দোসররা। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা ফেরত আসুক। আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতি ভিত্তিক এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানিয়েছেন। সাক্ষাৎকারটি অনলাইন সংস্করণে সোমবার প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এছাড়া বাংলাদেশ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে বলেও দ্য হিন্দুকে নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে, এমন প্রত্যাশা কমনওয়েলথের। আর নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন।
আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন, বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দল প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তারা বলেন, নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয়। The Commonwealth came here to observe elections. বাংলাদেশের সবশেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশে নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন হবে। Bangladesh will be a success story for the Commonwealth and for the whole world. ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। অন্তর্বর্তী সরকার গত 3রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এর আগে এবছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের পর রাজনৈতিকভাবে হেয় করতে অনেক ভুয়া মামলা হয়েছে, তবে সংশ্লিষ্টতা না পেলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, প্রতিবেশী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, উস্কানি দিচ্ছে। সম্প্রতি পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আসা প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ থেকে বাংলাদেশে পণ্য আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। বিদেশ থেকে পণ্য আনা নিয়ে যারা গুজব ছড়ায় তারা দেশের শত্রু বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন এই বিষয়ে কাজ করছে। ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে তিতুমির কলেজে চলছে ক্লাস বর্জন কর্মসূচি। শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছেন ক্লোজ ডাউন। আজ তারা ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান করছেন। কোনো ধরনের রাস্তা অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দেবেন না শিক্ষার্থীরা। কলেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া ক্যাম্পাসের সামনে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে আজ তিতুমির কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের বসার কথা রয়েছে। এ বিষয়ে আশাবাদী কলেজের শিক্ষার্থীরা। প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেহেতু বসার কথা বলছে, তার সম্মানার্থে আমরা আজকে আমরা আর বাইরে কোনো আন্দোলন কর্মসূচি করব না। আজকে ডিসিশন যদি আমাদের কোনো রকম পজিটিভ না হয়, সেক্ষেত্রে আমাদের তিতুমির ঐক্য আছে, সেটা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তিতুমির ঐক্যের পর্যায়ের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের নামে রাস্তা বন্ধ করাটা অযৌক্তিক। রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে দাবি করে নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা করাও অমানবিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না, স্পষ্ট জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা। এরই মধ্যে এই খাতে কিছু স্বল্পমেয়াদী সংস্কার করা হয়েছে, তবে মধ্য এবং দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে। আর্থিক খাতের দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল, তবে 100 দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্মস আর ব্যাংকের নর্ম পরিপালন করে না। ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে স্যালভেজ করা, যেগুলো চলছে ভালো করে, ইনক্লুডিং আমার ন্যাশনাল ব্যাংকগুলো। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে। পুলিশ জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় শ্রমিকরা গেল সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখা হয়। রাতে অবরোধ তুলে নিলেও আজ সকাল 10টা থেকে ওই সড়ক অবরোধ করে 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে শ্রমিকরা। এদিকে জিরানি এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেওয়ার দাবি আদায় না হলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না। মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আসার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। এর আগে 1.5 ঘন্টা কাকরাইলের সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দেন সাদপন্থীরা। এর আগে সকাল 9টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাবলিগ জামাতের সাদপন্থীরা, তবে পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত পাশেই অবস্থান নেন তারা। পরে তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একটাই দাবি, মাওলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন। আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনূস কখন আমাদের সাথে বসেন, কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের একটা মাত্র দাবি, সারা বিশ্বের আমির মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসবেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম এএসপি এবং ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। 24শে নভেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল, একই সঙ্গে স্থগিত করা হয়েছে 26শে নভেম্বরের 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজও। পুলিশ সদর দপ্তরের জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সারদা পুলিশ একাডেমিতে বর্তমানে 38তম বিসিএস পুলিশ ব্যাচের 3 জন এবং 40তম বিসিএস এর পুলিশ ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন। গত 20শে অক্টোবর তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্রথম দফায় স্থগিত করা হয়। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিধি নিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছে দ্বীপটির বাসিন্দারা। সকালে শহরের কলাতলির ডলফিন মোড়ে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দ্বীপের বাসিন্দারা কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন। এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় পর্যটক সীমিত করা সমাধান নয়, এজন্য দ্বীপবাসীর জীবন জীবিকার কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। দ্বীপবাসীর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী এতে অংশ নেয়। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় নিয়ম ভেঙে বিচারকের খাস কামরায় তার ছেলে তানজিম ইসলামকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মামুনের বিরুদ্ধে। এ নিয়ে হুলস্থুল কাণ্ড হয়েছে আদালত পাড়ায়। ঘটনার জেরে মহানগর নাজিরের অপসারণ চেয়ে
বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে অনিয়মের অভিযোগে নাজির শাহ মামুনের অপসারণের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে কক্ষ ভাঙচুর করে বিক্ষুব্ধ আইনজীবীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এটার সাথে এই মামুনের ঘটনা এবং এই স্বৈরাচার এই কামরুল ইসলামের ছেলের ঘটনায় এই যে সেটা নতুন একটা মাত্রা যোগ হয়েছে। সে কারণে আজকে এর উপরেও কিছু আমরা স্লোগান হয়েছে। আমরা এই মামুনের এবং তার ছেলের এই যে অনিয়মেরও বিচার দাবি করেছি। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 শিক্ষার্থীকে ভর্তি করে তা বাতিল করা হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা, হতাশায় পড়েছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যার কারণে 22 শিক্ষার্থীর ভর্তিতে সমস্যা হয়েছে। এ নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন কোটায় ভর্তির জন্য নির্বাচিত 22 শিক্ষার্থী গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছিলেন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী পছন্দের বিষয় পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে এখানে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও কেউ কেউ 2 থেকে 3 দিন ক্লাসও করেছেন। এরপর একটি ব্যক্তিগত নম্বর থেকে এইসব শিক্ষার্থীদের জানানো হয় কারিগরি সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল হয়েছে। এই সংবাদে মাথায় বাজ পড়ার দশা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই, অবশিষ্ট সিট নেই, আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ পেপার ছিল টাকা সবকিছু উঠাই নিয়ে অন্য ভার্সিটিতে করতে পারবেন। 22 জনের এখানে আমাদের সাবজেক্ট আসছে, ভার্সিটিতে আসছে। আমরা অনেকেই মাইগ্রেশন অফ করে দিচ্ছি সাবজেক্ট ভালো দেখে। এখন আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদের সাবজেক্ট আসছে, তোমাদের এভাবে আসে না। উনি বলতেছে যে আমরা আবার মাইগ্রেশন অন করে দিব, এখন এরপরে যদি সিট থাকে তাহলে দেখা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার কোনো সদুত্তর দিতে পারেনি, শুধু এ ব্যাপারে তাদের অপারগতার কথা জানায়। শিক্ষকের সামনে কালকে বলছি যে এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে এ কি বাচ্চাদের ভুল? তা বললো না। তাহলে আমি কেন ওরা দায় নেবে, এর দায় কেন ওরা ভুগবে? এর একটা সমাধান এরাই জানে কিভাবে। ফল্ট তো আমাদের না, ফল্ট হচ্ছে তাদের। তো তারা কিভাবে সেটা করবে আই ডোন্ট নো। আমরা চাচ্ছি যে এখানে তাদের অ্যাডমিশনগুলো ওই সাবজেক্ট না হোক, তাদের চুজেন সাবজেক্টের ভিতরে দিয়ে তাদের অ্যাডমিশনটা কমপ্লিট করুক। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান জানান বিষয়টি নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির করা সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। মেরিল পেট্রোলিয়াম জেলি সজনী। এবারে জানাবো শীতের গল্প। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনায় সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল, শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা কৃষকের। একই সঙ্গে শীতকালীন সবজি উৎপাদনে এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খুলনার ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, টমেটো, লাল শাকসহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি। এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকাসহ অন্যান্য জেলায়। চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। লাল শাক, পালং শাক, ফুলকপি, ওলকপি, মূলো, বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয়। ফুলকপিতে 20 থেকে 25,000 টাকা খরচ হয়, আমাদের 40 থেকে 50,000 টাকা বেচা কেনা হয়। গরমের সময় ফসল করি শুধু স্প্রে করতে হয়, এই সময় বেশি স্প্রেও করা লাগে না। আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর। আমার এখানে যে শীতকালীন যে বৃষ্টি হয়ে গেল, ক্ষতি হয়েছে চারা করতে, আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলাবদ্ধতা আছে তো পানি সরতে হয়তো 10-15 দিন সময় লাগতে পারে বা 20 দিন, সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে, যে পানি সরে গেলে ট্রেস চারা নিয়ে বসাবে, তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না। সবজি
বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না। এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠাই দিই, পাঠানোর ব্যবস্থাও অনেক সময় করা হয়, কারণ যাতে বেশি হাত বদল না হয়। আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে। এবছর ডুমুরিয়া উপজেলায় ৫,৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। যথাযোগ্য মর্যাদায় দাফন করা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। এর আগে মোহামেডান ক্লাব চত্বর এবং বাফুফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়কের জানাজা। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। চিরচেনা মোহামেডান ক্লাব চত্বরে তাকে শেষবারের মতো সম্মান জানাতে হাজির হন মেজর হাফিজ, মোসাদ্দেক হোসেন ফালু, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ক্রিকেট সংগঠক মাহবুব আনাম সহ জাকারিয়া পিন্টুর সতীর্থ, বিভিন্ন ফেডারেশনের কর্তা এবং ক্রীড়ানুরাগীরা। মোহামেডান ক্লাব থেকে পিন্টুর মরদেহ নেওয়া হয় বাফুফে প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই সাবেক ডিফেন্ডারকে। সোমবার ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন, এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। আইপিএলের চূড়ান্ত নিলামে নাম রয়েছে সাকিব আল হাসানের, তবে শেষ পর্যন্ত দল পাবেন কি? সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগের চাহিদা আর সাকিবের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এবারের আইপিএলে তার দল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। চলতি মাসের শেষ সপ্তাহে হবে আইপিএলের 2 দিন ব্যাপী নিলাম। সেখানে সাকিব আল হাসান সহ রয়েছেন 12 টাইগার ক্রিকেটার। তাদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে সাকিব। তবে এবারের আইপিএলে দল পাওয়ার রেসে অনেকটাই পিছিয়ে দেশসেরা এই অলরাউন্ডার। বর্তমানে আইপিএলে জয় জয়কার হার্ড হিটার ব্যাটারদের। ভারতীয় লোকাল ক্রিকেটাররাই ফোটাচ্ছেন রানের ফোয়ারা। সবশেষ আসরেই রান উঠেছে ওভার প্রতি 9-এর বেশি। তাই নিলামে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের শীর্ষে থাকেন ওভার বাউন্ডারি হাঁকানো এক্সপার্টরা। সাকিব আল হাসানের স্ট্রাইক রেটটাই এবারে তার দল পাওয়ার রেসে সবচেয়ে বড় বাধা। তার উপর সাকিব থাকছেন বিদেশি কোটায়। তার স্ট্রাইক রেটে ব্যাট করার মতো ক্রিকেটার লোকালদের মধ্যেই ভুরি ভুরি। সেক্ষেত্রে ফরেন কোটায় পছন্দের তালিকায় সাকিব থাকবেন নিচের দিকেই। সাম্প্রতিক সময়ে সাকিবের পারফরমেন্স গ্রাফটাও খুব একটা আকর্ষণীয় হবে না ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। আন্তর্জাতিক টি-20 থেকে এরই মধ্যে অবসরে গেছেন সাকিব, বয়সটাও 37। টাইগার জার্সি গায়ে সাকিবের সবশেষ 24 ইনিংসে 50 আছে মোটে একটা, তাও টি-20 বিশ্বকাপে। সে আসরে বল হাতে 7 ম্যাচে 3 উইকেট পেয়েছিলেন সাকিব। আইপিএলে সাকিব সবশেষ মাঠে নেমেছিলেন 2021 সালে। সেখানে দেখা যায়নি পুরনো সাকিবকে। ব্যাট হাতে সুযোগ পেয়েছেন কম, তবে কাজে লাগাতে পারেননি সেটাও। বল হাতে 8 ম্যাচে পেয়েছিলেন মোটে 4 উইকেট। এই টুর্নামেন্টে সাকিবের সেরা সময় ছিল 10 বছর আগে। 2014 সালে 13 ম্যাচে 11 ইনিংস ব্যাট করে তুলেছিলেন 227 রান, উইকেট ছিল 11টা। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা, আর সেটা বুঝেই নিজের ভিত্তিমূল্য কমিয়ে 1 কোটিতে নামিয়ে এনেছেন সাকিব। তবে এরপরও তার দল না পাবার সম্ভাবনাটাই বেশি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।